বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে প্রত্যেক বছরই গঙ্গাসাগর মেলা আয়োজন হয়। কুম্ভ মেলার পর এটি দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা, আর এই স্থানেই গঙ্গা নদী মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ যাচ্ছে গঙ্গাসাগর মেলা ঘুরে দেখানোর জন্য। গঙ্গাসাগর খুব সহজে যাবেন কি করে, কোথায় থাকবেন, যেখানে পাবেন পরিষ্কার রুম, তার সঙ্গে থাকবে গরম জলের ব্যবস্থা, কোথায় খাবেন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার, কিভাবে ঘুরবেন, কতই বা খরচাপাতি, এই সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ যাচ্ছে গঙ্গাসাগর ভ্রমণে। গঙ্গাসাগর মেলা মানেই এক টুকরো ভারত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মানুষজন। গঙ্গাসাগর বাংলার প্রাচীনতম ও বৃহত্তম এক মহাতীর্থ, যার উল্লেখ ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারতে পাওয়া যায়, যা প্রায় 400 খ্রিস্টপূর্বাব্দের বেশি প্রাচীন। আমরা আজ যাচ্ছি গঙ্গাসাগর। আমরা এখন চলে এসেছি নামখানা স্টেশনের বাইরে। শিয়ালদা থেকে যে ট্রেনটা সকালবেলা 5টা 20-তে ছাড়ে, সেই ট্রেনে করে আমরা চলে এসেছি নামখানা। 25 টাকা মাত্র লেগেছে টিকিট, আর 2.5 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি নামখানা। নামখানা স্টেশনের বাইরেই রয়েছে টোটো অটো স্ট্যান্ড। সেখান থেকে আমরা টোটো করে যাব নামখানা জেটি ঘাটে, আর সেখান থেকে আমরা ভেসেলে করে যাব গঙ্গাসাগর। চলুন তবে। নামখানা স্টেশন থেকে আমরা একটা টোটো নিয়ে নিলাম। মাথা পিছু 20 টাকা ব্যয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম নামখানা জেটিতে। এখান থেকে আমরা যাব গঙ্গাসাগরের বেনুবন জেটিঘাটে। বেনুবন জেটিঘাট থেকে আমরা ধরেছিলাম সকাল 9:30টার ভেসেল। 9:30টার আগে রয়েছে সকাল 8:30টার ভেসেল, এবং 9:30টার পরে রয়েছে 11টার ভেসেল। তবে এখানে একটু আগে আসার চেষ্টা করবেন, কারণ ভেসেলের নিয়ম হচ্ছে যদি 100 জন ভর্তি হয়ে যায় তাহলে ভেসেল ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনাদের আরও অপেক্ষা করতে হবে। এই নদীপথের জার্নি কিন্তু খুব সুন্দর। যেতে যেতে দেখতে পারবেন প্রচুর সিগাল পাখি। গঙ্গাসাগর অনেকেই ভ্রমণ করেন কাকদ্বীপ থেকে লট নাম্বার 8 থেকে গঙ্গাসাগর। তবে ওই দিক থেকে গেলে একটাই সমস্যা, জোয়ার ভাটার ওপর নির্ভর করে ভেসেল, আর এইখান থেকে গেলে জোয়ার ভাটার তোয়াক্কা করতে হবে না। সময় দেখে মাত্র 40 টাকার টিকিট কেটে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যান বেনুবন ঘাটে। বেনুবনে নেমে ব্রিজ পেরিয়ে আমরা চলে আসলাম বেনুবন অটো টোটো ম্যাজিক স্ট্যান্ডে। এখান থেকে আপনাকে সব কিছু বুক করতে হবে। আমরা বুক করেছিলাম একটি টোটো। এখানকার নিয়ম হচ্ছে যে টোটো করে আপনি যাবেন আপনার থাকার জায়গায়, সেই টোটো করেই আপনাকে ফিরে আসতে হবে, পুরো একটা প্যাকেজের মতো। আমাদের আসা যাওয়া একটা টোটোর ভাড়া নিয়েছিল 520 টাকার মতো। বেনুবন ঘাট থেকে কপিল মুনি আশ্রমের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি ঐতিহ্যবাহী কপিল মুনি মন্দিরের সামনে। প্রাচীন লোককথা অনুযায়ী 430 খ্রিস্টাব্দে গঙ্গাসাগরে কপিল মুনি মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন রানী সত্যভামা, এবং 1437 খ্রিস্টাব্দে মন্দিরের বর্তমান আরাধ্য মূর্তিটি প্রতিষ্ঠা করেন স্বামী রামানন্দ। কপিল মুনি মন্দিরের ঠিক বিপরীতে একটু পায়ে হাঁটা পথে এগিয়ে গেলেই রয়েছে গঙ্গা এবং সাগরের মিলনস্থল। গঙ্গাসাগর তীর্থের কাহিনী মোক্ষ প্রাপ্তির কাহিনী, জীবন ও মৃত্যুর বৃত্ত থেকে মুক্তির কাহিনী। বিভিন্ন পুরাণ থেকে জানা যায় কিভাবে রাজা ভগীরথ সাধনার দ্বারা পবিত্র গঙ্গা নদীকে সাগরে নিয়ে এসে তার 60,000 পূর্বপুরুষকে কপিল মুনির অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। অনাদিকাল থেকে বহমান এ এক মহান ঐতিহ্য, যার ধ্বজা আজও লক্ষ লক্ষ ভক্তের সমাগমে জাজ্বল্যমান। কপিল মুনির আশ্রম এবং গঙ্গা এবং সাগরের সঙ্গমস্থল দেখে আমরা এখন চলে এসেছি নবনির্মিত গঙ্গাসাগরের ইস্কন মন্দিরে, আর এর পাশেই রয়েছে ইস্কনের গেস্ট হাউস, যেখানে কাটাবো আজকের রাত। এই ইস্কনের গেস্ট হাউস বুকিং করতে হলে আপনাকে অনলাইন www.iskongangasagar.com থেকে বুকিং করতে হবে। এখানে রয়েছে 3 ধরনের রুম: 3 বেডেড নন এসি ডিলাক্স রুম,
4 বেডেড নন এসি ডিলাক্স রুম এবং 3 বেডেড এসি ডিলাক্স রুম। আমি বুক করেছিলাম 4 বেডেড নন এসি ডিলাক্স রুম, যার ভাড়া নিয়েছিল 990 টাকা। আর রুমের সঙ্গেই ছিল অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে রয়েছে গরম জলের সুব্যবস্থা। সকালবেলা থেকে বেরিয়েছি, তাই গেস্ট রুমে এসে ফ্রেশ হয়ে স্নান করে এখন যাব ইসকনেরই ভোগ খেতে। ভোগের জন্য আপনাকে কুপন কাটতে হবে। 150 টাকার বিনিময়ে কুপন কেটে আমরা চলে আসলাম ওনাদের প্রসাদ খাওয়ার জায়গা। এখানে এসে দেখি এলাই আয়োজন রয়েছে, ভগবানের আলাদা করে প্রসাদ, তারপরে সাধারণ অন্ন, তারপরে আপনারা যদি ইচ্ছে করেন নিতে পারেন রুটিও। সঙ্গে পেয়ে যাবেন ডাল, বেশ কয়েকটি সিজনাল সবজি, তবে সব কিছুই কিন্তু ভেজ পাবেন। এখানে রয়েছে 2 ধরনের ভাজা এবং শেষ পাতে আপনি পাবেন চাটনি এবং অসাধারণ পায়েস। তবে সব কিছুই আপনাকে সংগ্রহ করে নিতে হবে। আরেকটি জিনিস আমার খুব ভালো লেগেছিল, তা হচ্ছে আলু এবং কচুর তরকারি। সব কিছু সংগ্রহ করে আপনাকে চলে আসতে হবে এখানে বসার যে জায়গা রয়েছে চেয়ার এবং টেবিলে, সেখানে বসে আমরা করে নেব আজকের লাঞ্চ। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া, তার এত সুন্দর টেস্ট যা ভাষায় বর্ণনা করা যায় না। তাই ভগবানকে প্রণাম জানিয়ে, ওনাকে ধন্যবাদ জানিয়ে এত সুন্দর প্রসাদ যে উনি ব্যবস্থা করে দিয়েছেন আমার জন্য, তা প্রণাম করে নিলাম আজকের লাঞ্চ করে বেশ কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম। বিশ্রাম করে বেরিয়ে পড়লাম ইসকনের গেস্ট হাউস থেকে। আগে থেকে একটি টোটো বুক করে রেখেছিলাম। সেই টোটো করে গঙ্গাসাগর আইল্যান্ডের বেশ কিছু দ্রষ্টব্য স্থান আমরা ঘুরে দেখব। আমাদের টোটো প্রথমে গ্রামের পথ দিয়ে আমাদের এখন নিয়ে এসছে একটি নির্জন সমুদ্র সৈকত ঘুরে দেখানোর জন্য। এই স্থানের নাম গঙ্গাসাগর লাইট হাউস সমুদ্র সৈকত। স্থানটি বড়ই নির্জন। এই সমুদ্র সৈকত দেখার পর আমরা এখন চলে এসেছি নাগ সরোবর দেখতে। এখানে গঙ্গাসাগর মেলার আগে হয় একটি বড় উল্লেখযোগ্য মেলা। সরোবরের মাঝখানে রয়েছে কালিয়া নাগ, যা দমন করছেন শ্রীকৃষ্ণ। তাছাড়া এই সরোবরের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি মন্দির, রয়েছে শিব মন্দির, গণেশ, পার্বতী এবং আরও অন্যান্য দেবদেবীর মূর্তি। এই স্থান বড়ই মনোরম। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব গঙ্গাসাগরের রামকৃষ্ণ মিশন দেখতে। রামকৃষ্ণ মিশন সত্যিই সুন্দর, চারদিকে ফুলের সমাহার। রামকৃষ্ণ মিশনেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম একটি টেরাকোটা মন্দির দেখতে, যে মন্দিরের নাম গোষ্ঠ মন্দির। এই মন্দির নবনির্মিত হলেও পেছনের শিব মন্দিরটি বেশ পুরনো, যেই মন্দিরের অভ্যন্তরে রয়েছেন লিঙ্গরূপী মহাদেব। গোষ্ঠ মন্দির দেখে বেরোনোর পথেই দেখি তৈরি হচ্ছে গুড়। 120 টাকার বিনিময়ে 1 লিটার গুড় কিনে আমরা এখন চলে এসেছি এখানকার জাগ্রত মনসা মন্দির দেখতে। মনসা মন্দিরের পেছনে রয়েছে আয়লায় ক্ষতিগ্রস্ত যে গ্রামটি ছিল, সেই গ্রামটি এখন আর কিছুই অবশিষ্ট নেই সেই গ্রামের। দেখে বড়ই কষ্ট হয়। এই সব স্থান দেখে আমরা এখন চলে এসেছি 300 বছরেরও পুরনো বিশালাক্ষী মন্দির দেখতে। এই মন্দির খুবই জাগ্রত। মন্দিরের অভ্যন্তরে রয়েছেন কোষ্টি পাথরের মা বিশালাক্ষী। বিশালাক্ষী মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। সত্যি এক ভাবের উদ্রেক হয় এই মন্দিরে আসলে। সেই মন্দির দেখে আমরা চলে এসেছি এখানকার নবনির্মিত শনি মন্দির দর্শন করতে। শনি মন্দিরও খুব সুন্দর, বেশ ভালো লাগলো এই স্থান। তারপর আমরা এখন চলে এসেছি গঙ্গাসাগরের ওঙ্কারনাথ মন্দির দেখতে। ওঙ্কারনাথ এখানে বেশ কয়েক বছর অতিবাহিত করেছিলেন। আপনারা ইচ্ছে করলে ওনাদের গেস্ট হাউসেও রাত্রি যাপন করতে পারবেন। এই আশ্রমের পরিবেশ খুব সুন্দর। ওঙ্কারনাথ মন্দির দেখে আমরা চলে আসলাম ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। যেই ভারত সেবাশ্রম সংঘের আশ্রম পৃথিবী বিখ্যাত। এখানেও রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। ভারত সেবাশ্রম সংঘের পরিবেশ খুব সুন্দর। মন্দিরের মধ্যে রয়েছেন মহারাজের একটি ছবি, তাছাড়াও রয়েছে অন্যান্য দেবদেবীর মূর্তি।
আর এই ভারত সেবাশ্রম সংঘের আশ্রম দেখে আমরা সমুদ্রের পাড়ের দিকে যেতে যেতে পেয়ে গেলাম একটি পার্ক, যেই পার্কে রয়েছে বাচ্চাদের জন্য অনেকগুলি রাইডস, যেখানে হোজো অনেক আনন্দ করে নিল। তারপর ওখান থেকে পায়ে হেঁটে আমরা এখন যাচ্ছি সাগর সঙ্গম দেখতে। দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে গেল, সমুদ্র একেবারে শান্ত। সমুদ্রের পাড়ে এসে আমরা টোটোকে বিদায় জানালাম। আমাদের থেকে নিয়েছিল মাত্র 400 টাকা। টোটোর নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সাগর এখন একেবারে শান্ত, এখানে বিশ্বাস পূর্ণতা যেন লাভ করে। আপনার মনের বিশ্বাস প্রতি বছর গঙ্গাসাগরে আপনাকে টেনে আনবে। আগে যাতায়াতের পথ অনুকূল ছিল না, তাই বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এখন আর সে প্রবাদ চলে না। সমুদ্রের পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পায়ে পায়ে এখন এগিয়ে যাচ্ছি কপিলমুনি আশ্রমের দিকে। পথে যেতে যেতে রয়েছে বেশ কয়েকটি দোকান, সেরকমই একটি দোকানে বসে আমরা খেয়ে নিলাম সন্ধ্যাকালীন চা। আর তারপর গঙ্গাসাগরের মন্দিরের আশপাশটা ঘুরে দেখাবো আপনাদের। এখানে শিবের একটি মূর্তি রয়েছে যা সত্যিই সুন্দর, যার পেছনে রয়েছে ডালা অর্কিড, যেখান থেকে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী আপনি সংগ্রহ করে নিতে পারবেন সুলভ মূল্যে। আমরাও ডালা অর্কিডের দোকান থেকে 50 টাকার বিনিময়ে একটি ডালা কিনে নিলাম। সেখান থেকে সামান্য দূরে পায়ে হেঁটে আমরা যাচ্ছি কপিলমুনির মন্দির দেখতে। প্রতি বছর মকর সংক্রান্তির শুভক্ষণে গঙ্গাসাগর মেলা আয়োজিত হয়। জ্যোতিষমতে সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে সেই মুহূর্তকে সংক্রান্তি বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বছরের এই সময় সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই মেলা সত্যিই সুন্দর। আমরা এখন প্রবেশ করছি সন্ধেবেলার কপিলমুনি আশ্রমে। মন্দিরের পরিবেশ একেবারে শান্ত, স্নিগ্ধতায় পরিপূর্ণ এই মন্দির। মন্দিরে প্রবেশ করে কিছুক্ষণ বসার পরেই শুরু হলো এখানকার সন্ধ্যা আরতি। যারা গঙ্গাসাগর আসবেন তারা অবশ্যই এই সন্ধ্যা আরতি নিজের চোখে দর্শন করে যাবেন। এক অদ্ভুত সুন্দর অনুভূতি হবে এখানে। কপিলমুনির সন্ধ্যা আরতি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কপিলমুনি মন্দিরের সন্ধ্যা আরতি দেখে কপিলমুনিকে প্রণাম করে চলে আসলাম মন্দিরের বাইরে। মন্দির এ সময় আলোয় আলোকিত। বাইরে এসে দেখি একটি গরু চলে এসছে আমার সামনে। তাকে ফল খাইয়ে আদর করে এগিয়ে গেলাম নাগা সন্ন্যাসীদের যে আস্থানাগুলো রয়েছে সেখানেও। নাগা সন্ন্যাসীদের দর্শন করলাম, কথা বললাম ওনাদের সাথে, নিলাম ওনাদের আশীর্বাদও। খুব ভালো লাগে এই মুহূর্তগুলো, অনেক দিন মনে থাকে এই সব সুন্দর মুহূর্ত। আপনারাও গেলে ওনাদের আশীর্বাদ নেবেন, কথা বলবেন ওনাদের সাথে, খুব ভালো লাগবে। তারপর আমরা ওখান থেকে একটি টোটো করে এখন আমরা যাব আমাদের রাতের আস্থানা ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে যখন এলাম তখন দেখি এখানে হচ্ছে সন্ধ্যা আরতি এবং গীতা পাঠ। মন্দিরের অভ্যন্তরে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমি বরাবরই জগন্নাথ ভক্ত, তাই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে দর্শন করে চলে আসলাম মন্দিরের বাইরে। এসেই দেখি মহারাজ প্রসাদ বিলি করছেন। আমাদের বললেন একটু ভগবানের ভোগ খেয়ে যান। আমরাও ভগবানের প্রসাদ পেলাম। এই মুহূর্ত সত্যি অভূতপূর্ব। সন্ধ্যাকালীন জগন্নাথ দেবের ভোগ খেয়ে চলে আসলাম রাতের ডিনারের জন্য। আপনারা ইচ্ছে করলে ইস্কন মন্দিরেও রাতের ডিনার করতে পারবেন। যেহেতু সঙ্গে অনেক বাচ্চা ছিল, ওরা বলল চাউমিন খাবে, তাই আমি অগত্যা ওদের জন্য ভেজ চাউয়ের ব্যবস্থা করলাম। রাতের ডিনার করে ঘুমিয়ে পড়লাম গঙ্গাসাগরে। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন যাব গঙ্গাসাগরের সঙ্গমস্থলে।
পথে যেতে যেতে পেয়ে গেলাম টাটকা খেজুরের রস। সকাল সকাল 10 টাকায় খেজুরের রস। একদম ফ্রেশ আর খুব ঠান্ডা। খেজুরের রস খেয়ে চলে আসলাম গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে। মন্দিরের পরিবেশ এখন একেবারে স্নিগ্ধ। কপিলমুনিকে দর্শন করে চলে আসলাম সমুদ্রের পাড়ে। এখন সমুদ্রের পাড় লোকে লোকারণ্য, সবাই সাগর স্নানে ব্যস্ত। এই সেই পুণ্য স্নান যার জন্য এত লোক দূর দূরান্ত থেকে ছুটে আসে মকর সংক্রান্তির দিন স্নান করার জন্য। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের উপহার দিল গঙ্গাসাগরের যাবতীয় খুঁটিনাটি, কিভাবে খুব সহজে গঙ্গাসাগর পৌঁছাবেন। নামখানা থেকে নেমে বেনুবন হয়ে চলে আসুন গঙ্গাসাগরে। কোথায় থাকবেন? থাকুন ইসকনের গেস্ট হাউসে, কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে গরম জলের ব্যবস্থা, যা বাকি আশ্রমগুলোয় আপনারা পাবেন না। আর সেখান থেকে খুব সহজে চলে আসতে পারেন গঙ্গাসাগরে, করে নিন মকর সংক্রান্তি স্নান। আমরা সব কিছু খরচা আপনাদের জানিয়েছি। হোটেল ভাড়া, যাতায়াত, খাওয়া খরচা মিলিয়ে আপনাদের পার হেড খরচা পড়েছিল সাইট সিন ধরে মাত্র 850 টাকা করে। যদি আপনারা সাইট সিন না করেন সেক্ষেত্রে খরচা পড়বে একদিনের জন্য মাত্র 750 টাকা। তাই ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজকে এই গঙ্গাসাগর ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কি জানতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে পারেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।